স্বপ্নপুরী নামের এক রাজ্যে প্রিন্সেস সোনালী, প্রিন্সেস রূপালী ও প্রিন্সেস দীপালি নামের তিন রাজকন্যার জন্ম হয়। প্রিন্সেস সোনালীর মাথার চুলগুলো ছিল সোনার, আর প্রিন্সেস রূপালীর মাথার চুলগুলো ছিল রূপার। কিন্তু প্রিন্সেস দীপালির মাথার চুলগুলো ছিল সাধারণ চুল, সেগুলো একদমই সাধারণ কালো রঙের ছিল। তাই সবাই মনে করত প্রিন্সেস সোনালী ও প্রিন্সেস রূপালীরই জাদু ক্ষমতা আছে, আর তারা বিশেষ আশীর্বাদ তুষ্ট। অন্যদিকে দীপালি একটা সাধারণ প্রিন্সেস, তার কোনো জাদু ক্ষমতা নেই। সে খুবই সাধারণ একটা মানুষদের মতোই রাজকন্যা। এইসব ভেবে প্রিন্সেস দীপালিকে কেউ কেমন কোনো রকম পাত্তা দিত না। সবাই ভালো ভালো খাবার, ভালো ভালো পোশাক সবকিছু এনে উপহার দিত প্রিন্সেস সোনালী ও প্রিন্সেস রূপালীকে। আর দীপালি সব সময় দাসদাসীদের সঙ্গেই চলাফেরা করত। তাকে না কোনো যুদ্ধবিদ্যা শেখানো হতো, না ঠিকমতো কোনো পরিচর্যা করা হতো। তাকে সৌন্দর্য বা রূপচর্চারও কোনো সুযোগ দেওয়া হতো না। সে সাধারণ একটা রাজপরিবারের মেয়ের মতোই জায়গায় জায়গায় বসে থাকতো। কিন্তু প্রিন্সেস দীপালি হার মানেনি। সে নিজের যোগ্যতায়, নিজের চেষ্টায় পড়াশোনা চালিয়ে যায়। সে রাজ্যের পুরনো সৈন্যদের কাছে গিয়ে যুদ্ধবিদ্যা শেখে। সে রাজ্যের পুরনো বিদ্বানদের কাছে গিয়ে পড়ালেখা শেখে। সে নিজের চেষ্টায় নিজেকে যোগ্য করে তুলছিল। অন্যদিকে প্রিন্সেস সোনালী ও প্রিন্সেস রূপালী বাবা মা মন্ত্রী সবার আদর পেয়ে একদম বাদর হয়ে যাচ্ছিল। তারা ঠিকমতো পড়াশোনাও করতো না, রূপচর্চাও করতো না, আর যুদ্ধবিদ্যায় তাদের মনই ছিল না। তারা সব সময় তাদের সোনা ও রূপার চুলের অহংকার করত। এভাবেই দেখতে দেখতে 18 বছর পূরণ হয়ে যাওয়ার পর তাদের জন্য পাত্র দেখা শুরু করা হলো। বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে ঝটপট লিখে ফেলো। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। প্রিন্সেস রূপালী ও প্রিন্সেস সোনালীর জন্য বড় বড় দুই রাজ্যের রাজপুত্র এলো, আর তারা প্রথম দেখাতেই প্রিন্সেস সোনালী ও প্রিন্সেস রূপালীকে বিয়ে করে নিয়ে গেল। অন্যদিকে দীপালির জন্য কোনো রাজপুত্রই অপেক্ষা করলো না। রাজা পুরো রাজ্যে এলান করলেও কেউ কালো চুলের রাজকুমারীকে বিয়ে করতে রাজি হলো না। অবশেষে এক রাখাল ছেলে এলো রাজ্যে। সে এসে বলল সে দীপালিকে বিয়ে করতে চায়। রাখালের এত বড় সাহস দেখে সবাই অবাক হয়ে গেল, কিন্তু রাজা ও রানী মোটেও অবাক হলো না। রাজা রানী ঘোষণা করলেন, তোমরা সবাই অবাক কেন হচ্ছ? আমি তো বলেছিলাম আমার 3 রাজকন্যার বিয়ে আমি এই সভাতেই দেব, সে যেমন ছেলেই হোক। এখন আমি আমার দীপালির জন্য ভালো রাজপুত্র পাচ্ছি না, তাই বলে কি দীপালিকে আমার বাড়িতে রেখে দেব? আমার একটা রাজ্যের নিয়ম আছে, আমাকে আমার 3 রাজকন্যারই আজকেই বিয়ে দিতে হবে। আর আমাদের রাজকন্যা দীপালি তো সাধারণ একটা প্রিন্সেস, তার তো কোনো ক্ষমতা নেই, কোনো রাজকুমার তাকে নেবেই বা কেন? ঠিক আছে রাখাল, তোমার সঙ্গেই প্রিন্সেস দীপালির বিয়ে হবে। রাখাল প্রিন্সেস দীপালিকে বিয়ে করে নিয়ে গেল। এদিকে প্রিন্সেস সোনালী ও প্রিন্সেস রূপালী তাদের শ্বশুর বাড়িতে গিয়ে সেখানে পড়ল বিপদে। কেননা সেই রাজ্যের সবাই তাদের মাথার চুল দেখার জন্য যেমন ভিড় করতে শুরু করলো, তেমনি তাদের স্বামীরা প্রতিদিন তাদের মাথা ন্যাড়া করে যতটুকু সোনা পেত সবটাই নিয়ে যেত। ন্যাড়া মাথা নিয়ে ওরা কারোর সামনে বের হতেও লজ্জা পেত। অন্যদিকে প্রিন্সেস দীপালিকে নিয়ে গিয়ে রাখাল তার বাড়িতে তারা দুজন মিলে সুখের সংসার করতে শুরু করেছে। প্রিন্সেস দীপালি তার স্বামীর সঙ্গে গরুগুলোর জন্য ঘাস কেটে আনে, তার স্বামীর চাষাবাদে সাহায্য করে। তারা দুইজন মিলে 2 বেলা যা খায় তাতেই তৃপ্ত থাকে। তাদের ঘরে কোনো সুখের অভাব ছিল না। অন্যদিকে প্রিন্সেস সোনালী আর রূপালী তাদের স্বামীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এইভাবেই 1 বছর পূর্ণ হয়ে গেল। রাজা ও রানীর বিবাহ বার্ষিকীতে তার 3 মেয়েকেই দাওয়াত দেওয়া হলো। প্রিন্সেস সোনালী ও প্রিন্সেস রূপালী তাদের বাবা মায়ের বিবাহ বার্ষিকীতেও আসতে রাজি হলো না। শুধু চলে এলো প্রিন্সেস দীপালি। বাবা মা, তোমরা কেমন আছো? তোমাদেরকে কতদিন দেখিনি, তোমাদের দাওয়াত পেয়ে তাই চলে এলাম। সোনালী আর রূপালী কোথায়? ওদেরকে তো দেখছি না। মারে, ওরা তো আসলো না। আমি তো ওদেরকে রাজ্যের বড় বড় 2 রাজপুত্রের কাছে বিয়ে দিয়েছি, কিন্তু তারপর ওরা বাবা মাকে ভুলে গেল। হয়তো ওরা অনেক সুখে আছে তাই আসতে পারছে না। না না, আমার তো মনে হচ্ছে এমনটা নয়। আমরা 3 বোন সবসময় তোমাদের বিবাহ বার্ষিকীতে একসঙ্গে উদযাপন করেছি। এমন তো হওয়ার কথা নয়। নিশ্চয়ই ওরা কোনো বিপদে পড়েছে। রাখাল, চলো আমার সাথে।
তারপর প্রিন্সেস দীপালি তার দুই বোনকে উদ্ধারের জন্য রাজ্যে পৌঁছে গেল। প্রথমত, রাজ্যে অনেক কড়া পাহারা ছিল, কিন্তু তারপরও দীপালি এতটুকুও বিচলিত হলো না। তখন দীপালি মনে মনে কিছু উচ্চারণ করলো। সঙ্গে সঙ্গে তার সামনে একটা সোনার আর একটা রূপার আয়না প্রকট হয়ে গেল। রূপার আয়না দিয়ে সেই সৈন্যদের চোখ ঝলসে দিল, আর সোনার আয়না নিয়ে সে পৌঁছে গেল রাজ্যের ভেতরে, যেখানে কিনা রাজকন্যারা বন্দী ছিল। প্রিন্সেস রূপালী তার বোনকে দেখে দৌড়ে এলো আর কাঁদতে কাঁদতে বলল, বোন, আমি আমার রাজপুত্রকে বিয়ে করে বিপদে পড়ে গেছি। সে প্রতিদিন আমার মাথা ন্যাড়া করে দেয় আর আমার মাথার সব চুল নিয়ে বিক্রি করে দেয়। আমি আমার এই ন্যাড়া মাথা নিয়ে কারোর সামনে যেতেও পারি না। বাবা মায়ের সঙ্গে দেখা করতে চেয়েছি, কিন্তু আমার ন্যাড়া মাথা দেখলে বাবা মা তাদের সঙ্গে কোনো বিচার করতে পারে, তাই তারা আমাকে যেতেও দিচ্ছে না। আমার মনে হয় সোনালীরও একই অবস্থা। চলো, আমরা সোনালীকে বাঁচাবো। যখন আরো অনেক সৈন্যরা এসে তাদেরকে আটকানোর চেষ্টা করলো, তখন প্রিন্সেস দীপালি তার সোনার আয়না দেখিয়ে বলল, খবরদার আমার সামনে আসবে না। এই সোনার আয়না থেকে আমি আগুন বের করে তোমাদেরকে ভস্ম করে দেব। সবাই ভয় পেয়ে গেল। তারপর প্রিন্সেস দীপালি প্রিন্সেস সোনালী আর রূপালীকে একইভাবে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে এলো। বাবা, আমরা অনেক কষ্টে ছিলাম। তোমরা তো আমাদের সবচেয়ে ধনী রাজপুত্রের কাছে বিয়ে দিয়েছো, কিন্তু তারা ধনী হলে কি হবে? মনের দিক থেকে তারা অনেক গরিব। তাদের সবকিছু থাকা সত্ত্বেও তাদের লোভ ছিল আমাদের সোনা আর রূপার চুলে। কতবার যে আমার মাথা এভাবে ন্যাড়া করেছে, আর আমার মাথা থেকে কেটে রক্ত পড়েছে, তারপরও আবারও ন্যাড়া করে দিয়েছে। প্রিন্সেস দীপালি একদম ঠিক করেছে। সে রাখালকে বিয়ে করলো, সে অনেক সুখে আছে। আজকে তার জন্য আমরা ওই বন্দি দশা থেকে মুক্তি পেলাম। কিন্তু বোন, প্রিন্সেস দীপালি, তুমি এই সোনার উপর আয়না কিভাবে হাসিল করেছো? আমি কোনো জাদু ক্ষমতা নিয়ে জন্মাইনি। আমার মাথায় কোনো সোনার চুল কিংবা রূপার চুল ছিল না, কিন্তু আমি কঠোর তপস্যা করেছি। আমাদের রাজ্যের পুরনো বৈদ্যের কাছে, আমাদের রাজ্যের পুরনো কবিরাজের কাছে, আমাদের রাজ্যের পুরনো মন্ত্রীর কাছে, তাদের সবার কাছ থেকে আমি যুদ্ধবিদ্যা শিখেছি, পড়াশোনা শিখেছি। আর তার সঙ্গে পুরনো তান্ত্রিকের সঙ্গে আমি যজ্ঞ করে করে গত 10 বছর মিলে সাধনা করে আমি এই সোনা ও রূপার জাদু, আয়নার জাদু আয়ত্ত করতে পেরেছি, যা বিশেষ মুহূর্তে আমার শক্তি হবে। সত্যি বোন, তুমি প্রমাণ করে দিয়েছো জাদুবিদ্যার থেকে পরিশ্রম অনেক বেশি কাজের। তুমি পরিশ্রম করেছো বলে তুমি সোনার উপর চুলের চেয়েও দামি কিছু অর্জন করতে পেরেছো। এখন থেকে আমরা সবাই একসঙ্গে হাসি খুশি থাকবো। বন্ধুরা, তোমাদের কাছে গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। অনেকদিন আগের কথা, রাজস্থান নামের একটা গ্রামে এক রাজা ও রানী বাস করত। রাজা ও রানী গ্রামে বাস করার কারণ তাদের রাজ্য এক শয়তান ডাইনি এসে হামলা করে দখল করে নিয়েছিল। তাই রাজা রানী বাধ্য হয়ে রাজ্য ছেড়ে পালিয়ে চলে আসেন আর গ্রামে থাকতে শুরু করেন। গ্রামের মানুষজন তারা যে রাজা ও রানী তা কখনোই জানতেন না, তাদেরকে সাধারণ মানুষ হিসেবেই থাকতে দেয়। রাজা ও রানী প্রথমে সেই গ্রামের জমিদারের বাড়িতে কাজ শুরু করেন, আর জমিদারের বাড়িতে স্বামী স্ত্রী কঠোর পরিশ্রম করে প্রথমে নিজেদের জন্য একটা থাকার জায়গার বন্দোবস্ত করে। রাতের বেলা যখন রাজা ও রানী ঘুমোচ্ছিলেন, তখন রানী বলেন, হ্যাঁ গো, আমরা আমাদের রাজ্য ছেড়ে এভাবে শ্রমিকের মতো কাজ করছি। কখনো কি এমন দিন আসবে যখন আমরা আমাদের রাজ্যে আবার ফিরে যেতে পারবো? তোমাকে যে এভাবে অন্যের বাড়িতে চাকর বাকরের কাজ করতে দেখতে আমার সহ্য হয় না। তুমি একটা রাজ্যের রাজা, আর সে কিনা জমিদারের জুতো পরিষ্কার করছো। এভাবে আমরা লুকিয়ে আছি, ওই ডাইনির কি কোনো নিস্তার হবে না? তুমি এত চিন্তা করো না, সময় এলে সব ঠিক হয়ে যাবে। এখন যদি আমরা আমাদের পরিচয় দেই, ডাইনি জেনে যাবে যে আমরা এখানে আছি। তোমার গর্ভে আমাদের সন্তান যখন নিরাপদে এই পৃথিবীতে আসবে, তখন আমরা একটু স্বস্তি পাবো। কিন্তু তার আগে এখন আমি কোনোভাবেই তোমার কোনো ক্ষতি হতে দিতে পারবো না। আগে তোমার সন্তান পৃথিবীর আলো দেখবে, তারপর আমি আমার সৈন্য সাজাবো। আবারও আমি যুদ্ধ করে আমার রাজ্য ফেরত নেব, কিন্তু তার আগে আমাকে আত্মগোপন করে থাকতেই হবে। তুমি চিন্তা করো না রানী, আমি তোমাকে আবার আমার রাজপ্রাসাদে নিয়ে যাব। আমার সন্তানরা এই পৃথিবীর আলো দেখবেই দেখবে।
রাজা ও রানী এভাবেই দিন কাটাচ্ছিল। 10 মাস 10 দিন পর রানী ফুটফুটে 2 কন্যা সন্তানের জন্ম দেন। তিনি তার 2 কন্যা সন্তানের নাম রাখেন রোজা ও রূপা। রোজা ও রূপা রাজা রানীর কোলেই বড় হতে থাকে। কিন্তু একদিন ডাইনি জানতে পেরে যায় যে রাজা ও রানী এই গ্রামে এসে লুকিয়ে আছে। ডাইনি বুঝতে পেরে যায় এদেরকে শেষ না করলে এরা আবারও রাজ্য দখল করার জন্য চলে আসতে পারে। তাই ডাইনি সেই গ্রামে হামলা করে। রাজা ও রানী তার 2 মেয়ে সোনা ও রূপাকে এক কৃষকের বাড়িতে রেখে সেখান থেকে চলে আসে। ডাইনি ভাবে তাদের কোনো সন্তান নেই, তাই ডাইনি ওদের 2 জনকে শেষ করে ফেলে। হা 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 হা, এত বছর পর আমার শান্তি এলো। আমি ওদেরকে শেষ করতে পেরেছি। ওই রাজা আর রানীর জীবন শেষ। এখন আর রাজ্যের দিকে কেউ চোখ তুলে তাকাবে না। হু হা 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 হা। আমি হলাম কালী ডাইনি। এই কালী ডাইনির শক্তির কাছে কেউ কখনো পারেনি। তোরা তুচ্ছ রাজা আর রানী আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আবারও রাজ্যে আসতে চাইছিলি। তোদেরকে আমি পাতাল থেকেও তুলে এনেছি। এবার এই রাজ্য আমার। আমি সব জায়গায় ত্রাসের রাজত্ব স্থাপন করব। সবাইকে শেষ করে দেব। কাউকে শান্তিতে থাকতে দেব না। হু হা 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 হা। গ্রামবাসী যখন জানতে পারে তারা আসলে রাজ্যের রাজা ও রানী ছিলেন, তখন তারা সবাই আফসোস করতে শুরু করে। হায় হায় হায়, একটা রাজ্যের রাজা ও রানী আমাদের মাঝে থাকলেন, আমরা টেরও পেলাম না। কত ভালো মানুষ ছিলেন। রানী তো আমাদের সঙ্গে কিভাবে মিশলেন যেন উনি আমাদেরই একজন। আর রাজা জমিদারের বাড়িতে কি কাজই না করলো, জমিদারের জুতা পর্যন্ত পরিষ্কার করে দিয়েছেন। আহারে, এমন রাজা রানীকে আমরা হারালাম। জমিদার মশাই, সে তো আপনার রাজ্যে আপনার জমিদার বাড়িতে কাজ করলো, আপনি একবারও টের পেলেন না যে স্বয়ং রাজা রানী আছে আপনার বাড়িতে? আমি কিভাবে টের পাবো? তারা কখনো কোনো অহংকার করেনি, সব সময় চুপচাপ কাজ করে গেছে। এত ভদ্র, এত শিক্ষিত, নম্র মানুষ আমার বাড়িতে কাজ করেছে দেখে আমি তো আসলে অবাকও হয়েছি। এত ভালো মানুষ কি করে হয়? ওই ডাইনি যে ওনাদের মেরে ফেললো, ওনাদের সন্তান কোথায়? আমাদের বাড়িতে ওনারা তাদের সন্তান রেখে গেছেন। ওরা তো এখনো ছোট, ওদেরকে আমি মানুষ করব। জমিদার মশাই, আপনার যদি আপত্তি না থাকে, আমার কোনো সন্তান নেই। বেশ বেশ, তুমি তাহলে রাজা এবং রানীর 2 সন্তানকে বড় করতে থাকো। ওরা বড় হলে রাজ্যের ভার ওরাই ওদের কাঁধে নিয়ে নেবে। দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। আর তোমার কিছু দরকার হলে আমাকে বলো, আমি তোমাকে সব কিছুর ব্যবস্থা করে দেব। রোজা ও রূপা সেই গ্রামেই বড় হতে থাকলো। ওরা ছোট থেকেই ওদের বাবা মায়ের কথা শুনতে শুনতে বড় হয়ে গেছে। একদিন রোজা ও রূপা হাঁটতে হাঁটতে জঙ্গলের ধার দিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তখন রোজা বলে, রূপা, তুই তো জানিস আমরা 2 রাজকন্যা, কিন্তু আমরা আমাদের রাজত্ব হারিয়েছি। যে কোনো মূল্যেই হোক আমাদের বাবা মায়ের শেষ ইচ্ছা আমাদের পূরণ করতেই হবে। তাদের ইচ্ছা ছিল আবারও রাজ্য ফিরে পাওয়া, আর ওই শয়তান ডাইনিকে ওই রাজ্য থেকে তাড়ানো। শুনেছি ওই ডাইনি রাজ্যের সবার উপর অনেক অত্যাচার করে। বাবা মায়ের ইচ্ছা আমাদের পূরণ করতেই হবে। কিন্তু আমরা এমন কি করব যা করলে ওই ডাইনি উচিত শিক্ষা পাবে? এমন কিছু তো করতেই হবে যেন ডাইনি আমাদেরকে কোনোভাবেই হারাতে না পারে। আমি শুনেছি এখান থেকে দূরে একটা উঁচু পাহাড় আছে। সেই পাহাড়ে এক জাদুর তান্ত্রিক বসবাস করেন। তিনি তন্ত্রবিদ্যা দিয়ে এমন এমন জিনিস তৈরি করেন যা দিয়ে মহাশক্তিশালী কাউকেও হারানো সম্ভব। চল আমরা বরং সেখানে যাই। কিন্তু শুনেছি সেখানে যাওয়া সহজ নয়। সেখানে সাপ, ভাল্লুক, ভয়ঙ্কর সিংহ সব আছে। সাধারণ মানুষ সেখানে পৌঁছাতে পারে না। হ্যাঁ, তো আমরা কি সাধারণ মানুষ নাকি? ভুলে যাস না আমরা 2 রাজকন্যা। অসম্ভবকে আমাদের সম্ভব করতেই হবে। রোজা ও রূপা মনের সাহস নিয়ে সেই পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। আর তারপর সেই তান্ত্রিকের সঙ্গে দেখা করে তার থেকে জাদুর 2টা নেল পলিশ নিল। এই জাদুর 2 নেল পলিশ যদি ওই ডাইনির হাতে কোনোভাবে তোরা লাগাতে পারিস, তাহলে ডাইনির সব শক্তি এই নেল পলিশে চলে আসবে। আর সেই শক্তিকে কাজে লাগিয়ে তোরা তোদের স্বার্থ হাসিল করতে পারবি। কিন্তু বিনিময়ে তোরা আমাকে কি দিবি? বিনিময়ে
আপনার মতো একজন ভালো তান্ত্রিককে এই পাহাড়ে আর থাকতে দেব না। আপনাকে আমরা নিরাপত্তা দেব। আমাদের রাজ্যের বিশেষ একটা পদবি আপনি পাবেন। আমাদের রাজ্যের মন্ত্রীর পরেই আপনার জায়গা হবে, এ আমরা কথা দিচ্ছি। এই না হলে রাজকন্যার মতো কথা। ঠিক বলেছিস, আমার ওপর অনেক ভয়ঙ্কর দুষ্ট তান্ত্রিক জাদুকররা হামলা করতে চায় আমার জাদুবিদ্যার জন্য। তোরা আমাকে নিরাপত্তা দিলে বেশ ভালোই হবে। ঠিক আছে, তোদের জন্য শুভ কামনা রইল। ওরা দুই রাজকন্যা সাধারণ দুই নীলপলিশওয়ালি সেজে রাজ্যে প্রবেশ করে আর ডাইনির সঙ্গে দেখা করতে যায়। আপনাকে একটা কথা বলতে চাই ডাইনি, আপনি দেখতে এমনিতে অনেক সুন্দর। যদি আমাদের এই বিশেষ নেল পলিশ আপনার হাতে লাগান তাহলে আপনাকে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। বিনিময়ে আমাদের 10টা মোহর দিলেই হবে। ডাইনির সুন্দর হওয়ার অনেক ইচ্ছা ছিল, তাই সে সুন্দর হওয়ার লোভে পা দেয় আর সেই নেল পলিশ হাতে লাগিয়ে নেয়। সঙ্গে সঙ্গে সেই দুই নেল পলিশ জাদুর শক্তিতে সম্পন্ন হয়ে যায়। ডাইনির সব শক্তি সেই জাদুর সোনা ও রূপার নেল পলিশে চলে আসে। সঙ্গে সঙ্গে দুই রাজকন্যা ডাইনিকে বন্দি করে ফেলে। আর এভাবেই ওদের বুদ্ধি দিয়ে ওরা ওদের বাবা মায়ের শেষ ইচ্ছা সেই রাজ্য আবারও হাসিল করে নেয়। আর সেই তান্ত্রিককে ওদের রাজপ্রাসাদে জায়গা দিয়ে দেয় আর সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন।